প্রতিবেশী বাসিন্দা হরি সিং আর তার পাশের বাড়ির বাসিন্দা দান পান্ডের জমি একে অপরের পাশে থাকা সত্ত্বেও হরি সিং এর জমিতে ভালো ফসল হতো আর দান পান্ডের জমি সব সময় শুকনো থাকতো। প্রতিবেশী আর ধানের জমি পাশাপাশি হওয়া দরুন দুজনের ভালো বন্ধুত্বও ছিল। দান পান্ডের বউ আন্নু নিজের গরিব অবস্থার জন্য হরি সিং এর বউ গুড্ডির কাছে কিছু টাকা চাইতে যায়। আমি গোড়া থেকেই জানতাম যে তোর আর দানের নজর আমার স্বামীর ওপর আছে। তোমরা জানতে যে ওর জমির ফসল বিক্রি হওয়ার দরুন ওর কাছে অনেক পয়সা আছে, আর সেই জন্য তোমরা দুজন প্ল্যান করে ঠিক টাকা চাইতে আসবে। না না গুড্ডি দিদি, আমরা কোনো প্ল্যান বানাইনি। আমাদের ফসল শুকিয়ে যাওয়ায় আমি কি জানি। এও তো হতে পারে যে তুই আর দান মিলে ফসল শুকিয়ে দিয়েছিস, যাতে এই গল্প শুনিয়ে আমাদের থেকে টাকা নিতে পারিস সহজে। না 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 না, এরকম ব্যাপার নয়। আমরা আরে চুপ কর, নিজের কাজ বের করার জন্য এখন মিথ্যে কসম খাস না, বুঝেছিস? আমিও কিন্তু হরি সিং এর বউ, বুঝেছিস? ফ্রিতে আমি কাউকে এক পয়সাও দিই না। তো বলুন দিদি, আমি কি কাজ করতে পারি বলুন? ভালো সুযোগ পেয়েছি, একে দিয়ে পুরো বাড়ির কাজ সস্তায় করিয়ে নিচ্ছি। আচ্ছা শোন, আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, তুই যদি করে দিস তাহলে আমি তোকে টাকা দেব। হ্যাঁ হ্যাঁ দিদি, করে দেব আমি। তুমি আমায় কিছু খাবার আর টাকা দিও, ঠিক আছে? ঠিক আছে, বাড়ির সব কাজ করবি, ঘর ঝাড়া, মোছা, কাপড় কাচা, রুটিও বানাবি, নিজেও খাস আর আমাদেরও খাওয়াস। এবার আন্নু গুড্ডির বাড়িতে কাজে লেগে যায়। অন্যদিকে গুড্ডি ওর প্রতিটা কাজে খুঁত বের করে ওকে বিরক্ত করতে থাকে। এই তোর কাজের ছিঁড়ি, হ্যাঁ এই তোর কাজের ছিঁড়ি, দেখ কত নোংরা পড়ে আছে এদিকে। এইটা কোথা থেকে এলো? আমি তো এক্ষুনি পরিষ্কার করলাম। নিজের বাড়িতে কি এত নোংরা রেখে দিস তুই? এই জন্যই না দান ভাইয়ের ঘরে লক্ষ্মী আসে না। কথায় বলে না, যেখানে নোংরা থাকে সেখানে লক্ষ্মী আসে না। কাজ ঠিক করে কর, আমাদের বাড়িতে লক্ষ্মী আছে। আর এরপর বাসন মেজে দিস। ঠিক আছে দিদি। আনু বাসন মাজছিল, মাজতে ও হাঁপিয়ে যায়। আর তখনই ওখানে গুড্ডি আসে। ও বাসনটা উঠিয়ে দেখে আর চুপি নিজের হাতে থাকা হলুদ বাসনে লাগিয়ে দেয়। আরে এটা কি? এইভাবে মাজিস তুই বাসন? ডালের হলুদ তো এখনো লেগে আছে এতে। আরে এক্ষুনি তো ভালো করে মেজে আমি ওটা পরিষ্কার করেছিলাম। আচ্ছা, তাহলে কি এটা আমি লাগিয়েছি? না না দিদি, আমি এমনটা কখন বললাম? জবাব তো তুই এরকমই দিলি। দেখ বাবু, কাজ করার হলে কর, না হলে যা এখান থেকে। না না দিদি, আমি করব। দেখ অন্নু, যদি ঠিক করে কাজ করতে হলে বল, না হলে কিন্তু আমি ওকে বলে দেব, তারপর হাত জোর করলেও কাজ পাবি না। হ্যাঁ। আরে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে দিদি। এরপর অন্নু যায় কাপড় কাচতে। ওখানেও গুড্ডি চলে আসে। কাপড়ের দিকে তাকিয়ে চুপি নিজের হাত ওতে মুছে নেয়। ময়লা লেগে যায় ওতে। আর ও বলে, হায় রে, এইভাবে তুই কাপড় পরিষ্কার করিস? দেখ এতে কত ময়লা লেগে আছে। ময়লা? এটা কোথা থেকে এলো? হ্যাঁ, আমি লাগিয়ে দিয়েছি। বল, এটাই বলতে চাস তো তুই? না না দিদি, আমি তো একটা কাজও করতে পারিস না তুই। সব কাজে গন্ডগোল। তুই তো জানিস না যে জামা কাপড় পরিষ্কার না রাখলে লক্ষ্মী আসে না ঘরে। দরিদ্রতা ঘিরে ধরে, দরিদ্রতা। এই জন্যই না দান ভাই সাহেবের ঘরে সব সময় দরিদ্রতা থাকে। এই জন্য তো বলি, ভালো করে পরিষ্কার করে বাসন ধো, ঘর পরিষ্কার কর, কাপড় কাচ। ঠিক আছে দিদি। গোটা দিন পুরো পরিশ্রম করে সব কাজ শেষ করার পর, খাবার বানানোর পর অন্য যখন খাবার নিয়ে বেরোয়, তখন গুড্ডি এসে ওকে বলে, এই দাঁড়া অনু, তুই খাবারের সঙ্গে সঙ্গে আবার অন্য কিছু চুরি করে নিয়ে যাচ্ছিস না তো? আমি কেন চুরি করব দিদি? আরে তুই থাম বাবা, দরিদ্রতায় সব করিয়ে নেয়, ভিখারি কোথাকার। দেখা। আরে কি, 5টা রুটি? 4 দিনের জীবনে 4টে রুটি যথেষ্ট। যা একটা রেখে যা
দুটো রুটি দুজনের জন্য যথেষ্ট। গরিবদের এটাই সমস্যা, কম কামাই, খাওয়ার বেশি। টিফিন নিয়ে যাওয়ার সময় অনুর খুব খারাপ লাগে। ও বাড়ি এসে দানকে সবকিছু বলে। তো দান ওকে বলে, যদি এমন হয় তাহলে গুড্ডি ভাবির ঘরে কাল থেকে কাজ করতে যেও না। যেমন করে এতদিন চলেছে তেমন করেই চলবে। আমি চেষ্টা তো করছি না। আরে শুনছো, খাবারটা তো খেয়ে যাও তুমি। আরে তোমার কথা শুনে ওদের ওখানে খানা খাওয়ার মনও চলে গেছে আমার। ছাড়ো। আমার ওকে এই সব কথা বলাটা উচিত হয়নি। বেচারা খাবারও খেলো না। এবার আমি ওকে ছাড়া খাই কি করে? বেচারি অন্যু মন খারাপ করে বাইরে আসে। সেখানেই পাশেও দাদুকে দেখতে পায়। ওকে দুঃখী দেখে দাদু সব জিজ্ঞাসা করে। ও তখন পুরো ঘটনা আর গুড্ডির ব্যবহার সব বলে। তো দাদু বলে, আরে এতে এমন পরেশান হবার কি আছে বৌমা? তুমি এক কাজ করো, আমার স্টোর রুমে কিছু হলুদ মাটির বস্তা আছে, ওর থেকে মাটি নিয়ে যাও আর মাটিতে মিলিয়ে দাও। মাটি আগের থেকেও অনেক উর্বর হয়ে যাবে। ওতে তুমি তোমার মনের মতো ফসল ফলাতে পারবে, তাড়াতাড়ি ফলে যাবে। দাদু স্টোররুম থেকে মাটি নিয়ে গিয়ে ও নিজের জমিতে ছড়িয়ে দেয়। 2-3 দিনের মধ্যেই ওর জমিতে ফল আর ফুল ভরে ওঠে, যেগুলোকে বিক্রি করে ওদের কাছে অনেক টাকা চলে আসে। এই দেখে গুড্ডি কিন্তু থ হয়ে যায়। এ কি হলো? কাল অবধি তো অনু আমার বাড়িতে চাকরানির কাজ করছিল, আজ হঠাৎ রানী কি করে হলো? আই অনু, তুই আজ কাজে আসিসনি কেন? এইটা জিজ্ঞাসা করার বাহানায় যখন ও জানতে পারে তখন ও ভাবে, ও দাদুর দেয়া মাটি দিয়ে ফসল ফলিয়ে ও যদি বড়লোক হয় তাহলে আমি কেন পারবো না? আর ও চুপি চুপি দাদুর স্টোররুম থেকে মাটি নিয়ে নিজের ক্ষেতে ছড়িয়ে দেয়। কিন্তু কয়েকদিন বাদে এসে দেখে যে ওর পুরো ফসল জ্বলে কয়লা হয়ে গেছে। ও কাঁদতে কাঁদতে তখন অন্যুর কাছে যায়। আরে অন্নু, তোর খারাপ সময় কিন্তু আমি সাহায্য করেছিলাম, এবার তুই আমায় সাহায্য কর। আমার তো সব ফসল জ্বলে কয়লা হয়ে গেছে। রিয়ারে অন্নু, কর, আমাকে সাহায্য কর বোন। বোনকে করবি তো তুই সাহায্য? দেখো দিদি, এতে আমি কি করতে পারি? দাদুই তোমায় সাহায্য করতে পারবে। দুজন দাদুর কাছে গিয়ে পৌঁছয়। দাদু সব কথা শুনে তাকে বলে, আরে গুড্ডি বৌমা, এসব তোমার লোভের কারণে হয়েছে। আরে তুমি আমাকে একবার জিজ্ঞাসা তো করবে। চুরি করার নেশায় তুমি অন্য মাটি তুলে নিয়েছো। ফসল কাটার পরে নাড়া জ্বালানোর যে মাটি হয় তুমি সেই মাটি তুলে নিয়েছো। তুমি কিছু টাকা বাঁচানোর জন্য অনেক টাকা নোকসান করে নিয়েছো। আমায় ক্ষমা করে দিন দাদাজি। আমার মনে হয় বন্ধু অন্যর সঙ্গে বদমাইশি করার জন্য ভগবান আমায় শাস্তি দিয়েছে, আর ও যদি সব জানতে পারে ও আমাকে শাস্তি দেবে। তুমি আমায় বাঁচাও দাদু, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। এই কথা শুনে দাদু ওকে ফলনশীল মাটি দেয় যাতে ক্ষেত বাঁচানো যায়। এটা দেখে গুড্ডি খুশি হয়ে যায় আর দাদু বলে, একটা কথা মনে রেখো বৌমা, সুখ দুঃখ রৌদ্র ছায়ার মতো হয়। আজ আমার মাথার উপর তো কালকে অন্য কারো মাথার উপর। এই জন্যে কারো দুঃখ দেখে কখনো তাদের দুঃখের ফায়দা উঠাতে নেই, নাই তো দুঃখের রৌদ্র এই ক্ষেতের মতো জ্বালিয়ে ছারখার করে দেবে।